হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। এত প্রচণ্ড গরম পড়েছে কি বলবো, গরমের মধ্যে কিন্তু কাজ করতে ভীষণই কষ্ট হচ্ছে গো। আমাদের এদিকে কিন্তু বৃষ্টির কোনো দেখাই নেই, সেই কবে থেকে একদমই বৃষ্টি হচ্ছে না। আর সেই কারণে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। মাঝখানে বৃষ্টি হয়েছিল, তারপরে কিন্তু একদমই গরম ছিল না। তখন ভেবেছিলাম যাই হোক এবার হয়তো অতটাও গরম পড়বে না, কিন্তু না গো, এই যে বৃষ্টিটা থেমে গিয়ে তারপরে এত গরম পড়ছে না, আমাদের কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে গরমে। যদি একটু বৃষ্টি হতো তাহলে কিন্তু এতটা গরম লাগতো না, তবে বৃষ্টি তো হচ্ছে না, সেই কারণে না প্রচুর গরম পড়েছে। আজ যেহেতু বৃহস্পতিবার, সেহেতু কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই আমি খুব তাড়াতাড়ি করেই বাসি কাজকর্মগুলো করে নিয়েছি। আর প্রত্যেকটা বৃহস্পতিবারই কিন্তু আমার একটু কাজের চাপটা বেশিই থাকে। এই যে ধরো, বৃহস্পতিবারে কিন্তু একটু ভালো করে পুজো দেওয়া বলো, ঘর মোছা বলো, তারপরে এই সমস্ত আর কি। তো প্রত্যেকটা বৃহস্পতিবারেই কিন্তু কাজের চাপটা বেশিই থাকে। তো সেই কারণে আমি না সকালবেলা উঠে আজকে কিন্তু ভিডিও করতে পারিনি। ভেবেছি অফ ক্যামেরায় কাজগুলো কমপ্লিট করে নেব তাড়াতাড়ি করে, তাহলে কি হবে, আমি কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে পারবো। আর সকালবেলা উঠেই যদি ক্যামেরা অন করি না, তাহলে অনেকটা লেট হয়ে যাবে, আমি ওদিকে কিন্তু গুছিয়ে উঠতে পারবো না জানো। যেদিন এই যে বৃহস্পতিবারটায় সকালবেলা উঠেই ক্যামেরা অন করি, সেদিন কিন্তু আমি ওইদিকে গুছিয়ে উঠতে পারি না। সেই কারণেই অফ ক্যামেরায় কাজগুলো আমি করে নিয়েছি। আর এখন ঘরটা মুছে নিলাম আর যাব স্নান করতে। তবে স্নান করতে যাওয়ার আগে না আমি একটু কিছু কাজ করব গো। এই চেয়ারগুলো না বেশ নোংরা হয়েছে। এমনিতে তোমরা দেখো আমি কিন্তু একদিন ছাড়া ছাড়া চেয়ারগুলো ভালো করে মুছে ফেলি, তবে মুছে ফেললে না হয় না, অনেক দিন পরে না সেই ধুলোবালির একটা স্পট পড়ে যায়। তো সেটাই না একটু জলে মানে কলতলায় এনে ভালো করে সার্ফ দিয়ে যদি জলে টলে পরিষ্কার করা যায়, তাহলে সেই যে নোংরার একটা স্পট পড়ে থাকাটা, সেটা আর থাকে না। আর এই যে এভাবে কিন্তু ধুয়ে নিলে অনেক দিন চেয়ারগুলো পরিষ্কার থাকে, বেশ দেখতেও ভালো লাগে। আর একজন বাড়িতে এলে দেখবে নোংরা চেয়ারে বসতে দিতে কিন্তু একদম ভালো লাগে না। আর এই রকম যদি চেয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকে, তাহলে কিন্তু বসতে দিতেও ভালো লাগে। আর এই যে ছোট্ট চেয়ারটায় তো মামাম সব সময় বসে, আর আমারও খারাপ লাগে নোংরা থাকলে, কেন কি ছোট তো, এবার নোংরার মধ্যে বসলে নিজেরও খুব খারাপ লাগে। তাই দেখো মাম্মামের চেয়ারটাকেও ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তবে আমি যেদিন চেয়ার পরিষ্কার করি, একটা দুটো করি না কিন্তু, এই 3টে চেয়ার কিন্তু একসঙ্গেই করি। মানে একটা করলাম না সেটা করি না, একসঙ্গেই এই 3টে করি, না করলে কিন্তু একটাও করি না, এরকম আর কি। তো আমার একটা কাজের না এক এক রকম ধরন আর কি। তো যাই হোক, সকাল থেকে কিন্তু এইভাবেই আমার কাজকর্ম চলতে থাকে আর কি। যদি দেখো যে আমি কাজ নেই, তবে কিন্তু আমি ওই যে কাজটা খুঁজে বের করি। তবে এই কাজের মধ্যে ডুবে থাকি বলেই কিন্তু আমি অনেকটা ভালো আছি জানো। বাইরের অনেক টেনশন, অনেক কিছু, মানে এইগুলো থেকে কিন্তু আমি দূরে আছি। আমার ভালো লাগে না জানো তো, যদি একটুখানি বসে থাকি তাহলেই কিন্তু অনেক রকম চিন্তাভাবনা মাথার মধ্যে চলে আসে। তো সেই কারণের জন্যই এই যে সব সময় কাজ করি, যখন কাজ থাকে না তখন একটা কাজ খুঁজে বের করি। তো এই কারণেই কিন্তু আমি একটু ভালো আছি। আর একজন আমাকে কমেন্ট করেছো, তুমি বলেছো যে তুমি দিন দিন শুকিয়ে যাচ্ছ। তো শুকিয়ে যাচ্ছ কথাটা শুনে না আমার একটা কেমন লাগলো জানো। হ্যাঁ, রোগা হয়ে যাচ্ছ এটা ঠিক আছে, তবে শুকিয়ে যাচ্ছ, তুমি এই কমেন্টটা কি আমাকে মানে ভেবে করলে নাকি খারাপ ইঙ্গিত দিয়ে করলে? তো যাই হোক, যে ইঙ্গিত দিয়ে করো না কেন, হ্যাঁ এটা সত্যি কথা, আমি না অনেকটা রোগা হয়ে গেছি জানো, 3 কিলো মতন কমে গেছি। আর তোমাদের আগের ভিডিওতেও কিন্তু আমি বলেছিলাম যে আমার না ভীষণ পরিমাণে গ্যাস হচ্ছে, মানে কিছু খেতে পারছি না জানো তো, মানে যাই খাচ্ছি না কেন সেটাতেই গ্যাস হয়ে যাচ্ছে। আর মুখ টক হয়ে থাকছে, মানে যাই খাই না কেন মুখটা একটু টক হয়ে যাচ্ছে, কেমন হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কাছে আমি বলেছিলাম যে তোমাদের যদি কোনো ঘরোয়া টিপস বা কোনো কিছু জানা থাকে আমাকে একটু বলবে প্লিজ, তাহলে আমি একটু মানে স্বস্তি পেতাম আর কি। আর সেই কারণেও হয়তো রোগা হয়ে যেতে পারি, বলা তো যায় না। তারপরে আবার কাজের এত প্রেশার, মাম্মাম রয়েছে, অনেক রকমের টেনশান, এই সমস্ত কারণেও যেন রোগা হতে পারি। বিউটিফুল লাইফ থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছো, আর তুমি আমার কাছ থেকে একটা জিনিস জানতে চেয়েছিলে, তো সেটা আমার না বলা হয়নি। কয়েকদিন ধরে দেখতেই তো পেলে অনেকটা টেনশনের মধ্যে কাটছিল, সেই জন্য না তোমার
মানে প্রশ্নটা আমি না একদমই ভুলে গেছিলাম, সেই জন্য তোমাকে উত্তরটা দিতে পারিনি। তবে আগের ব্লগে তুমি আবার আমাকে কমেন্ট করেছো, তো সেই জন্য আমি তোমার উত্তরটা দিয়ে দিচ্ছি। তুমি আমাকে বলেছিলে যে তোমার $100 হয়ে গিয়েছে, তবুও তোমার টাকাটা কেন ঢুকছে না। তো দি ভাই, কথা হচ্ছে কি বলো তো, আমারও সেম এরকম প্রবলেম হয়েছিল। ঠিক আছে, আমারও $100 হয়ে গেছিলো, তবে 1 মাস পরেও কিন্তু আমার টাকাটা ঢোকেনি। তো তারপরে আমিও না প্রচণ্ড টেনশনে পড়ে গেছিলাম, কি করব। তো আমিও তো সেরকম ইউটিউব সম্বন্ধে জানি না, প্রথম চ্যানেল আমার, আর আমার জানাশোনাও তেমন কেউ নেই। যেটুকু যা করেছি আমি কিন্তু নিজেই করেছি, ওই ইউটিউব চ্যানেল দেখে আর কি। তো যখন টাকাটা ঢোকেনি তখন আমিও টেনশনে পড়েছিলাম, আমিও ব্যাংকে গেছিলাম। তো ওখান থেকে ওরা বলেছিল এই ব্যাপারে আমাদের কোনো হাত নেই, আমরা কিছুই করতে পারবো না। মানে একটা বান্ধবী আমাকে বলেছিল যে হয়তো তোমার টাকাটা কোথাও আটকে রয়েছে, ব্যাংকের কোনো প্রবলেমের জন্য হয়তো ঢুকছে না। তো তারা বলল না, সেরকম কোনো ব্যাপার না, আমরা কিছু করতে পারবো না। তো আমি কোথায় যাব, কি করব সেটাই বুঝতে পারছিলাম না। তো সব কিছু ভেবে চিনতে তারপরে গেছিলাম সাইবার ক্যাফে। তো সাইবার ক্যাফে সেই লোকও কিছু বলতে পারলো না, তবে সেইখানে একটা ছেলে বসেছিল, সে আমাকে বলেছিল সমস্ত কিছু দেখে শুনে, সমস্ত কিছু দেখে বলল যে দি ভাই তুমি হচ্ছে নেট ব্যাংকিং, তোমার একটা নেট ব্যাংকিং খুলতে হবে ওই মানে হোয়াইটি স্টুডিওতে গিয়ে। তো ও আমাকে সমস্ত কিছু বুঝিয়ে দিল আর বলল তুমি ইউটিউব চ্যানেল দেখে তুমি সেটা করো। তো দি ভাই দেখো, আমি সেইভাবেই করেছিলাম, আমার কিন্তু এই প্রবলেমটা হয়েছিল। এবার তোমার কি প্রবলেম হয়েছে সেটা তো আমি কি করে বলবো বলো, এবার তোমার হোয়াইট স্টুডিও না দেখে তো আমি বুঝতে পারবো না। তো ও আমার হোয়াইট স্টুডিও খুলে দেখেছিল, ওখানে নেট ব্যাংকিং বলে একটা অপশান থাকে, তো সেটা আমার খোলা নেই, তো সেটা ঠিক করতে হবে। তো সেইভাবে আমি ইউটিউব দেখে কিন্তু সেটা ঠিক করেছিলাম। তো ও আমাকে বলে দিয়েছিল, তো সেইভাবে আমি করেছিলাম। তো দি ভাই তুমি সেটা দেখতে পারো যে তোমার সেটা হয়তো খোলা নেই, তো সেই জন্য তোমার এরকম হতে পারে। তো তারপরেই কিন্তু সঙ্গে আমার এই 2-3 দিনের মধ্যেই কিন্তু টাকা আমার ঢুকে গেছিলো। তো আমার কিন্তু এই প্রবলেম হয়েছিল। তো আমার যখন প্রবলেমটা হয়েছিল দি ভাই, তো আমিও কিন্তু ভীষণ টেনশনে ছিলাম, আর আমিও না অনেক কষ্ট পেতাম জানো তো, যে এত কষ্ট করে $100 বানালাম, তো সেইটা যদি এরকম আমি হাতে না পাই তাহলে তো ভীষণ কষ্টকর। আর একবার যদি পেমেন্ট ঢুকে যায় তাহলে তো আর কোনো সমস্যা নেই, তো একবার ঢোকানোটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো দেখো দি ভাই, তুমিও হয়তো ইউটিউব চ্যানেল ঘেটে দেখো, তোমার যদি নেট ব্যাংকিং খোলা না থাকে সেটাকে ভালো করে খোলো, তাহলে দেখবে 3-4 দিনের মধ্যে তোমার কিন্তু পেমেন্ট ঢুকে যাবে। তো তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো, আর আমি জানি তুমি হালকা করে আমার উপর একটু রাগ করেছো। রাগ করো না দি ভাই, আমি না একদম ভুলে গেছিলাম, বুঝতেই তো পারো এত কাজের প্রেশার, এত চারিদিকের চাপ, সেই জন্য আর কি। বৃহস্পতিবারে সব থেকে প্রেশার থাকে পুজোর দেওয়াটা। তো পুজো দেওয়া হয়ে গেলে না মানে খুব একটা স্বস্তি পাই আর কি। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর সকালের খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। আর এখন এই যে আমি যে জামা কাপড়গুলো ছিল কালকে সমস্তটা কিন্তু গোছানো হয়নি। তো আজকে যে গুছিয়ে নিচ্ছি, আমার নাইটি আর শাড়িটা কিন্তু রয়ে গেছিলো, সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর তারপরে কিন্তু দুপুরে রান্নাটা করতে যাব। আর আজকে সত্যি আমার রান্না করতে ইচ্ছা করছে না গো। এখন মনে মনে ভাবছি কেউ যদি একটু রান্না করে দিত কত না ভালো হতো। সত্যি গো, এই গরমে রান্না করতে একদমই ইচ্ছা করে না জানো। ফ্যান চালিয়ে রান্না করি তবুও না, মানে ফ্যানটা তো রান্নার দিকে দেওয়া যায় না, অন্যদিকে ঘোরানো থাকে, তো সেই একটু হালকা হালকা হাওয়া লাগে, তাতে করে রান্না করতে হয়, এত কষ্ট হয় কি বলবো। আর এই যে এখন কিন্তু আমি সবজি কাটতে বসে গেছি দেখো, আর ঘেমে যাচ্ছি বারবার। ফ্যানের নিচে রয়েছি, ফ্যান চলছে তবুও কিন্তু ঘেমে যাচ্ছি, আর ভীষণ অস্বস্তি হচ্ছে। আর এই যে গায়ে থেকে যে ঘাম বেরিয়ে যাচ্ছে, এতে করে কিন্তু শরীরটা প্রচুর দুর্বল হয়ে যাচ্ছে জানো। আর রিনা দি ভাই, তুমি বলেছো বুনু তুমি কি আমার উপরে রাগ করেছো? না গো দি ভাই, একদমই না, কেন রাগ করবো বলো তো। আমি তোমাদের এত ভালোবাসি, আমি তোমাদের উপরে রাগ করতে পারি? আমি কারোর উপরে রাগ করতে পারি না গো। কেন বলছো তুমি এই কথাটা আমি বুঝতে পারছি না, তবে হয়তো তোমার কমেন্টস পড়িনি সেই জন্য তুমি বলছো যে তোমার কমেন্টস পড়ছি না বলে। কি বলো তো দি ভাই, আমি তোমার কমেন্ট পড়ছি, কিন্তু কি বলো তো, সেটা ভিডিওতে বলা হচ্ছে না। আমি প্রত্যেকের কমেন্টস কিন্তু পড়ি, একটা কমেন্টসে কিন্তু আমি বাদ দিই না গো। তবে সবার কমেন্টসগুলো না ভিডিওতে পড়ে ওঠা হয় না গো। এই যে এত টেনশনের মধ্যে যাচ্ছি না, সত্যি কথা বলতে মাথার মধ্যে না অনেক কিছু ঘুরছে, অনেক রকম টেনশন ঘুরছে। তো সেই কারণে না হয়তো তোমার কমেন্টসটা মানে স্কিপ করে গেছি। তো অনেকের কমেন্টস কিন্তু আমার পড়া হচ্ছে না, স্কিপ করে যাচ্ছি। তোমরা কেউ কিছু মনে করো না গো। আমার সমস্ত দিক ভালো হয়ে গেলে, আবার মাথা ঠান্ডা হয়ে গেলে অবশ্যই তোমাদের কমেন্টসগুলো পড়বো। তোমরা আমার উপরে রাগ করো না। তোমরা যদি আমার উপরে রাগ করো না, আমার কিন্তু একদমই ভালো লাগে না জানো তো।
আকাশ আকাশ আইডি থেকে দিভাই তুমি কমেন্ট করেছো, তুমি লম্বা একটা কমেন্ট করেছো আমাকে। তবে পুরো কমেন্টসটা যদি আমি পড়তে যাই তাহলে কিন্তু আমার ব্লগটাই শেষ হয়ে যাবে আর কিছুই বলা হবে না। তো তুমি এইরকম বলেছো যে যেহেতু আমরা একটা প্রবলেমে পড়েছি সেই প্রবলেমটার একটা সলিউশন দিয়েছো। তুমি বলেছো যে যেইটুকু আমার ভাসুরের মানে জায়গা, সেই জায়গাটা যেন আমরা কিনে নিই। কেন কি আমাদের তো অন্য জায়গা তাহলে কিনতেই হবে, তাহলে সেই টাকা দিয়ে আমরা যেন ভাসুরের জায়গাটা কিনে নিই। না গো দিভাই, সেরকম অফারও পেয়েছিলাম, তবে কি বলো তো, আমাদের সেরকম ক্যাপাসিটি নেই যে ভাসুরের জায়গাটা অত টাকা দিয়ে আমরা কিনতে পারবো। সেটা একটা প্রচুর টাকারই ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা সেটা পারবো না গো। তো কি বলো তো, এই যে জায়গা কেনার ব্যাপারটা, হ্যাঁ জায়গা কিনতে অন্য জায়গায় আমাদের টাকা ঠিকই লাগবে, তবে কি বলো তো, এই যে জায়গাটা বিক্রি হবে সেই অংশটা দিয়ে যে সেই টাকা দিয়ে আমরা অন্য একটা জায়গা কিনে নিতে পারবো। তবে কি বলো তো, এই ভাসুরের জায়গাটা কেনার মতন পরিস্থিতি আমাদের নেই। তবে হ্যাঁ, এটাও সত্যি, অন্য জায়গায় গিয়ে জায়গা কিনে বাড়ি করতে গেলে অনেক হ্যাপা আছে, অনেক কষ্ট, অনেক প্রবলেম আছে। তবে কিছু করার নেই গো, করতেই হবে, সবাই তো করছে, সেসব আমাদেরও করতে হবে। কেন কি এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার একটাই সলিউশন, তাছাড়া আর কোনো রাস্তাই নেই গো। তাহলে শান্তিতে একটু থাকতে পারবো। না হলে এই যে মাথার উপরে সবসময় একটা চাপ থাকবে, আর নিজের বাড়ি বলে মনেই হয় না, জানো তো। সত্যি কথা বলতে সবসময় মনে হয় কি যে একটা ভাড়া বাড়িতে রয়েছি, তো সেরকম আর ভালো লাগছে না। তবে আমাদেরও তো সেরকম কোনো ক্যাপাসিটি নেই যে আমরা হুট করে চলে যাব, তাই না বলো। তো বরের আগে একটা ভালো ইনকাম দরকার, স্থায়ী ইনকাম, তারপরেই। তো এখন আমরা সেটাই সিদ্ধান্ত নিয়েছি যে আগে হাজবেন্ডের একটা ভালো একটা জব হবে, যে কোনো হোক, সরকারি হোক বেসরকারি হোক, স্থায়ী একটা ভালো জব হবে, তারপরেই কিন্তু আমরা এখান থেকে যাব। তার আগে আমরা এখান থেকে যাব না। তো যাই হোক, আমি কিন্তু তোমাদের সঙ্গে অনেক গোপন কথা, মনের কথা শেয়ার করে ফেললাম। তোমাদের কিন্তু আমি অনেকটাই নিজের ভাবি, সেই ভেবেই কিন্তু তোমাদের সঙ্গে সমস্ত কিছু আলোচনা করি। এই যে তোমরা আমাকে কত আশ্বাস দাও, ভালোবাসা দাও, কত সুন্দর সুন্দর কমেন্টস করো, আমাকে সাহারা দাও, তো এই সমস্ত কমেন্টসগুলো পড়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর সেই জন্য কিন্তু আমার যেরকম প্রবলেম হয় সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখেছো কত রকম তোমরা কমেন্ট করেছো আমার সমস্যাগুলো সমাধান করার জন্য। তো এইগুলো দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা কিন্তু তোমরা খারাপভাবে নিও না, বা কোনো নেগেটিভ কমেন্টস করো না, এতে করে আমার ভীষণ খারাপ লাগবে। তো এই দেখো, এদিকে কিন্তু আমার দুপুরে রান্নাবান্না হয়ে গিয়েছে। আজকে কিন্তু আমি বেগুন আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর ওইদিকে আলু বটবটিও তরকারি করেছি, সেটাও কিন্তু মাছ দিয়ে। আর এগুলো আগে মানে কিন্তু ডাল রান্না করেছি। মাম্মাম আর মা কিন্তু এখন ডালই ভালো খায়, ওরা ওদের জন্য ডাল করেছি। মাম্মাম এই তরকারিগুলো দিয়ে কিন্তু একদম ভাত খেতে চাইবে না, তাই জন্য একটু মুসুর ডাল করে নিয়েছিলাম। তো এখন দেখো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর আজকে খুব তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেছে, মানে অন্য দিনের তুলনায়। তাড়াতাড়ি তো রান্না বান্না আমার হয় না, কেন কি একা হাতে করতে গেলে অনেকটা লেট হয়ে যায়। তবুও আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তাই রান্না বান্নার পরে কিন্তু গ্যাসটাকেও সুন্দর করে মুছে নিলাম। এমনও হয় কিছু কিছু দিন, জানো তো, আমি রান্না করে না গ্যাস মোছারও টাইম পাই না, এদিকে খাওয়ার টাইম হয়ে যায়, মানে হাজব্যান্ড আবার পড়াতে যাবে, তো সেই কারণে রান্না করে সঙ্গে সঙ্গে খেতে বসে যেতে হয়, আর গ্যাসটা আমি পরে মুছি। তবে এটা কিন্তু ঠিক নয় জানো, রান্নার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটাকে মুছে নিতে হয়। তো সেরকম আর হয়, তো রান্নারও যে দেরি হয়ে গেলে সেদিন ওরকম অবস্থা হয়। তো আজকে যেহেতু রান্না তাড়াতাড়ি হয়ে গেছে, সেহেতু সমস্ত কাজ কমপ্লিট করে তারপরেই কিন্তু আমি খেতে বসবো। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর এখন এসেছি কলতলায়। আর দেখো, আমার এত বাসন হয় কি বলবো জানো তো, মানে ভালো লাগে না। একটুখানি যে বাসনটা আমি ইউজ করি সেটাও কিন্তু আমি ধুতে নিয়ে চলে আসি, মানে ইউজ করা বাসন আমার রাখতে ইচ্ছা করে না, না ধুয়ে না মেজে। তো দেখো সেই কারণে আমার এত বাসন হয়ে যায়, সকালে দুপুরে তোমরা তো দেখতেই থাকো কত বাসন হয়েছে, সকালেও কিন্তু এর থেকে বেশি বাসন মাজা হয়েছে, আর এখন দেখো দুপুরবেলাতেও কত বাসন হয়েছে গো। তো এখন একটু বাসন বেশি হয় কেন বলো তো, ওই যে মাম্মাম আর মা এটা ওটা ওদের খেতে দিই, একটু ডিম সিদ্ধ খেতে দিই, একটু ফল খেতে দিই, একটু মুড়ি খেতে দিই, সারাদিন এরকম চলতে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু অনেক জিনিস আমার বেরিয়ে যায়, তো তাই জন্য এত বাসন হয়ে যায় জানো তো। তো কি বলবো, আমার কষ্ট হয়ে যায় এখন বাসন মাজতে। বাসন টাসন মাজার পর তারপরে কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম, মাম্মামকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর সোনামা কিন্তু এখনও ঘুমাচ্ছে। আমি জাস্ট একটু শুয়েছিলাম, আমি কিন্তু ঘুমাইনি।
আর এখন দেখো আমি এসেছি এই যে আমসত্ত্বগুলো তুলে নিতে। দেখতে পাচ্ছ? সত্যি কথা বলতে আমি কিন্তু ভীষণ হ্যাপি এই দুঃখের মধ্যেও। কেন কি আমি এই যে প্রথম আমসত্ত্ব দিলাম আমার জীবনে। এর আগে আমসত্ত্ব তোমরা খেতে দেখেছো, তবে সেটা কিন্তু মা দিয়েছে। আর এতদিন কিন্তু আমসত্ত্ব দেওয়ার কোনো টেনশন আমার ছিল না। কেন কি মা অনেক আমসত্ত্ব দিত আর সেখান থেকে কিন্তু আমাকেও অনেক দিত। তবে এবারে যা মায়ের অবস্থা, মা আমসত্ত্ব তো দেওয়ার কথা, মা সেসব ভাবনা চিন্তার বাইরে আর কি। তো তাই ভাবলাম যে আমি একটু দিয়ে দিই। তবে আমার আমসত্ত্ব কিন্তু ভালো হয়েছে, খারাপ হয়নি। আরও আমসত্ত্ব আমি দিতে পারতাম, প্রচুর আম নষ্ট করেছি, প্রচুর প্রচুর আম। তবে সময়ের জন্য আমি দিতে পারিনি গো, সময় পাই না। আর এই যে আমসত্ত্ব গোলানো দেয়া, এটা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।